আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাভা স্ক্রিপ্টের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা মূলত একদম যারা বিগিনার্স অর্থাৎ যারা কেবলমাত্র শুরু করতেছে বা আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, এর আগে কখনো সেভাবে কোডিং করা হয়নি। সো আজকের ক্লাসটা তাদের জন্য একদম কোর লেভেল থেকে জাভা স্ক্রিপ্টের কনসেপ্টটা বোঝা এবং কোডিংয়ের ক্ষেত্রে নিজেদের অ্যাপ্রোচটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো জাভা স্ক্রিপ্টের ব্যাপারে আমি যদি প্রথমে একটা কথা বলি, কি জাভা স্ক্রিপ্ট মূলত কি। সো জাভা স্ক্রিপ্ট হলো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে মূলত ডিজাইন করা হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। সো জাভা স্ক্রিপ্টের মূল কাজ ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করা হয় এবং এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় একদম পারফেক্টলি ইউজ করার মতো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমি ফ্রন্ট এন্ডও ডিজাইন করতে পারবো, ব্যাক এন্ডও ডিজাইন করতে পারবো। লাইক আমরা এখানে একটা এক্সাম্পল তুলে ধরেছি যে কি আমরা একটা শহরের কথা যদি চিন্তা করি, তো একটা শহরের মধ্যে যে বিল্ডিংসগুলো থাকে সেটাকে HTML এর সঙ্গে তুলনা করা হয় এবং তাদের মধ্যে যে পেইন্ট, যে ডিজাইন, বিভিন্ন ধরনের কালার, গাছপালা, হাবিজাবি যা কিছু থাকে যেটা আমরা জিনিসটাকে আরো সুন্দর করে ফুটায় তুলি, সো সেটা হলো CSS সেই কাজটা করে। এবং জাভা স্ক্রিপ্ট এদের মধ্যে একটা জীবন দিয়ে দেয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিস ফাংশন করবে কিভাবে, কে কাজ করবে কিভাবে, এই বিষয়টাকে যে ডিফাইন করে সেটা হলো জাভা স্ক্রিপ্ট। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা যে ডিরেক্টলি কথাটা বলতে চাই, সো HTML দিয়ে আমরা কি করি, একটা স্ট্রাকচার তৈরি করি ওয়েবসাইটের, আর CSS দিয়ে কি করি, সেটার মধ্যে ডিজাইন দেওয়ার ট্রাই করি। এরপরে জাভা স্ক্রিপ্ট ওই যে HTML দিয়ে যে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করেছি এর মধ্যে আমরা কিছু বাটন তৈরি করি, কিছু ক্লিক করার জায়গা তৈরি করি, কিছু টাইপিং ইনপুটস তৈরি করি যে ইনপুটটা যাবে কোনো এক জায়গায় গিয়ে সেভ হবে। সেই যে ওভারঅল যে কাজগুলো, এক জায়গায় একটা কিছু লিখলাম সেটা সেভ হবে বা সেটা এক জায়গায় আমরা দেখাবো, অথবা একটা বাটনে ক্লিক করলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাবে, বা এই বাটনটা কাজ করলে অমুক ফাংশনগুলো কাজ করবে, এটা ব্যাক এন্ডে সেভ হবে, ফ্রন্ট এন্ডের মধ্যে এই চেঞ্জগুলো আসবে। সেই যে ওভারঅল যে কাজটা আছে এটা করে জাভা স্ক্রিপ্ট। HTML আমার পুরো ওয়েবসাইটের ডিজাইন তৈরি করতেছে, ওয়েব লেআউট তৈরি করতেছে, CSS এর মধ্যে কালার্স দিতেছে, একে একটু মানে একটা গুড লুকিং ভাইব দিতেছে, এবং জাভা স্ক্রিপ্ট যেটা করতেছে এদের মধ্যে জীবন দিয়ে দিতেছে, অর্থাৎ এটাকে লাইভ কাজ করার যে ক্ষমতা দেয় সেটা মূলত জাভা স্ক্রিপ্ট করে থাকে। অর্থাৎ একটা ওয়েবসাইটকে টোটালি ডাইনামিক করে তুলতে পারে জাভা স্ক্রিপ্ট। ওকে, জাভা স্ক্রিপ্ট কেন শেখা দরকার এটা নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই। সো জাভা স্ক্রিপ্ট দিয়ে ভ্যারাইটিস অফ কাজ আমরা করতে পারি। ফার্স্ট, তো জাভা স্ক্রিপ্ট দিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো আছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা পুরোটাই করতে পারি। অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে জাভা স্ক্রিপ্ট ওয়ান অফ দ্য মোস্ট বিগ ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আমি বলতে পারি, জাস্ট আমার ওয়ার্ড হয়তো টার্মটা ঠিক হইতেছে না, বাট এটা একটা অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, ইউজার্সের দিক থেকে একটা বড় জায়গায় ধরে আছে জাভা স্ক্রিপ্ট। এর বাইরে অনেকে PHP ইউজ করে, পাইথন ইউজ করে, .NET ইউজ করে, বাট জাভা স্ক্রিপ্ট এটা ম্যাক্সিমাম ডেভেলপারদের ইউজ করার একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই ডিজাইন করা যায়। সো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট অবশ্যই একটা বড় ধরনের ল্যাঙ্গুয়েজ ধরা যায় এবং ইনশাআল্লাহ আমাদের কোর্সের মধ্যে আমরা জাভা স্ক্রিপ্ট নিয়েই আলোচনা করবো এবং জাভা স্ক্রিপ্ট দিয়েই ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করব। সেকেন্ড যেটা পার্ট আমরা ইউজ করতে পারি সেটা হলো বিভিন্ন ধরনের অ্যাপস ডেভেলপমেন্ট। জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হলো রিয়্যাক্ট। এই রিয়্যাক্ট দিয়ে আমরা যেভাবে ওয়েবসাইট বিল্ড করতে পারি সেম ওয়েতে আমরা অ্যাপস তৈরি করতে পারি, যে অ্যাপসগুলো iOS অর্থাৎ আমাদের অ্যাপেল বা আইফোন যেটাকে আমরা চিনি আর কি, অ্যাপেলের যে ডিভাইসগুলো আছে এটাতে চলতে পারে এবং অ্যান্ড্রয়েডের মধ্যেও চলতে পারে। দু রকমেরই অ্যাপ রিয়্যাক্ট নেটিভ দিয়ে তৈরি করা সম্ভব। এর বাইরে জাভা স্ক্রিপ্ট দিয়ে কিছু টুকটাক ছোটোখাটো বা বড় লেভেলেরও গেমস তৈরি করা যায় এবং বর্তমান সময়ে বেশ কিছু জনপ্রিয় গেমিং সাইট আছে যেগুলো জাভা স্ক্রিপ্টকে ইউজ করে বেশ কিছু ধরনের গেমস তৈরি করতেছে। ইনশাল্লাহ আমরাও আমাদের কোর্সের মধ্যে একটা গেমস তৈরি করব জাভা স্ক্রিপ্ট দিয়ে। এবং ইন্ডাস্ট্রিতেও মোটামুটি জাভা স্ক্রিপ্টের ভালো রকম কদর আছে। লাইক আমরা যদি বড় টেক জায়ান্টদের কথা বলি, গুগল, ফেসবুক, নেটফ্লিক্স, সো এদের মধ্যেও একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটিস আছে যারা জাভা স্ক্রিপ্টে পারফেক্ট। তবে হ্যাঁ, শুধু এটা না যে আপনার জাভা স্ক্রিপ্ট জানলেই হবে, অবশ্যই এটার মধ্যে আরও অনেক ফ্যাক্ট কাজ করে যেটা আপনাকে পারফেক্ট হতে হবে, তারপরেই আপনি এটার জন্য যোগ্য হিসেবে গণ্য হবেন। সো জাভা স্ক্রিপ্ট একটা আমরা এরকম ল্যাঙ্গুয়েজ বলতে পারি যেটা দিয়ে আমরা অনেক ধরনের বলতে মানে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের একটা বিশাল ওয়ার্ল্ড আমাদের সামনে খুলে দেয় ভ্যারাইটিস অফ কাজ করার জন্য। সো এই জন্য জাভা স্ক্রিপ্ট শেখাটা অবশ্যই জরুরি যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আছেন। ওকে, সো
লাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যেও প্রথম যে পার্টটা প্রিন্ট করে থাকি সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড। সো জাভা স্ক্রিপ্ট আমরা যেমন আমি যদি পাইথনের কথা বলি, তো সেখানে আমরা প্রিন্ট এফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে পারি। যাই হোক, যদি আপনাদের যারা এটা ক্লাসটা যাদের জন্য মূলত যারা একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন, তো তাদের ওটা নিয়েও আইডিয়া থাকার কথা না। সো এখানে জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা যদি স্ক্রিনের মধ্যে কোনো কিছু দেখাতে চাই, কোনো রেজাল্ট বা কোনো টেক্সট, তো সেটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো কনসোল লগ। এবং এই কনসোল লগের মধ্যে আমরা যা লিখে দিব সেটাই আমাদের প্রিন্ট হয়ে যাবে, সেটাই আমরা দেখতে পারবো। ইনশাল্লাহ আমরা যখন প্রথম কোড করবো, সো তো আমরা এই গতানুগতিক হ্যালো ওয়ার্ল্ড দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। আমরা এবার আমাদের সেকেন্ড পার্ট, হাউ টু রান জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে কীভাবে রান করতে পারি? জাভা স্ক্রিপ্টের কোড করা অনেক ইজি। এটার জন্য আপনাকে একদম একটা সফটওয়্যার বা একটা অ্যাপস থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের সকলের কম্পিউটারে আমরা ইউজ করে থাকি, ক্রোম ইউজ করে থাকি বা মাইক্রোসফট এডস, ফায়ারফক্স, সেটা যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করে থাকি। সো ব্রাউজারের মধ্যে আমাদের একটা অপশন আছে যেটাকে ডেভ টুল বলা হয়। সেই ডেভ টুলগুলোকে আমরা এনাবেল করতে পারি, হয় আমার কিবোর্ডের F12 কি প্রেস করে, অথবা মাউসের মধ্যে রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে গেলে আমাদের ডান সাইডের স্ক্রিনে বা নিচের দিকে কতগুলো হাবিজাবি লেখাপত্র চলে আসে। তো এর মধ্যে আমরা যদি একটু নজর দেওয়ার চেষ্টা করি, তো তার মধ্যে একটা জিনিস লেখা থাকে কনসোল, একটা কথা লেখা থাকে কনসোল। যদি কনসোলের মধ্যে যাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি টুকটাক কিছু এরর থাকে বা কিছু একটু কথা থাকে, ওখানে থাকতে পারে, বাদ বাকি পুরো কনসোল ফাইলটাকে আমরা ফাঁকা দেখবো। আমরা জাস্ট ক্রোমের মধ্যে ঢুকে যদি কনসোলের মধ্যে চলে যাই, ওই জায়গাটাকে ফাঁকা দেখা যায়। ওখানে আমরা জাভা স্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারি এবং কোড এক্সিকিউট করতে পারি। এর বাইরে আমরা তো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে HTML, CSS বা টেলউইন্ড আমরা যখন শিখছি, তো তখন থেকে VS কোড ইউজ করতেছি। এটার মধ্যে মাস্ট একদম সুন্দর মতো জাভা স্ক্রিপ্ট লেখা যায়। এর বাইরে আমরা চাইলে অনলাইন কিছু জাভা স্ক্রিপ্ট এডিটর আছে, যেমন কোড পেন বা JS Fiddle, এই টাইপের আমাদের যে অনলাইনের কিছু জায়গা আছে যেখানে আমরা গিয়ে এই প্ল্যাটফর্মগুলোতে জাভা স্ক্রিপ্টের কোড লিখতে পারি এবং জাভা স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারি। ওকে, সো এবার জাভা স্ক্রিপ্টের মধ্যে কোনো কিছু ডিক্লেয়ার করা। জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা যখন কোনো কিছু লিখতে যাই, সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে লিখতে হয় এবং ভেরিয়েবলগুলোকে বিভিন্নভাবে মানে এটাকে ডিফাইন করা যায়। লাইক আমরা কিছু জিনিস ইউজ করে থাকি যেটাকে বলে লেট বা কনস্ট্যান্ট। লেট দিয়ে আমরা ওই ভেরিয়েবলগুলোকে ডিফাইন করি যেটা চেঞ্জ করা যায়। লেট দিয়ে আমরা যে ভেরিয়েবলটা লিখবো সেটা চেঞ্জ হবে। আর যেটাতে কনস্ট্যান্ট ইউজ করবো, কনস্ট্যান্ট মানে কি একটা স্ট্যাটিক, সেটা একদম ফিক্স। সো যে জিনিসগুলোর মান একদম ফিক্স, সেটার জন্য আমরা ইউজ করে থাকি কনস্ট্যান্ট। লাইক আমি এখানে একটা জিনিস লিখছি কি লেট নেম আরাফাত, আমি কই গেলাম? ওকে, সো লেট নেম আরাফাত, অর্থাৎ আমি নামটাকে এখানে কি দিয়ে দিছি, নেম দিয়ে দিছি আরাফাত। লেট এজ 25, আমার বয়স 25 বছর চলতেছে, এখানে এজ 25, নেম আরাফাত। সো এখান থেকে আমরা ওই ভেরিয়েবলগুলো দিয়ে নেমটাকে ডিফাইন করলাম যে কি নেম নামের একটা ভেরিয়েবল আছে যার মধ্যে একটা ভ্যালু আছে, ভ্যালুটা হলো স্ট্রিং। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। আবার যে এজ আছে, এজটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করলাম যেটা একটা নাম্বার। সো এই যে এখন আমরা বিভিন্ন ধরনের মানে যে জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, ডেটাগুলো, এই ডেটার বিভিন্ন ধরনের টাইপ আছে। এই ডেটা টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ডেটা টাইপটা জানা খুবই জরুরি, আমি কি ডেটা টাইপ লিখতেছি। সো ফার্স্ট আসে আমাদের স্ট্রিং। স্ট্রিং মানে হলো আপনি এখানে একটা যে কোনো ওয়ার্ড লিখতে পারেন, একটা সেন্টেন্স লিখতে পারেন, একটা নাম্বার লিখতে পারেন, বাট এটা অলওয়েজ একটা প্যারাগ্রাফ বা একটা সেন্টেন্সের মতো কাজ করবে। আপনি নাম্বার লিখলেও সেটা একটা সেন্টেন্সের মতো কাজ করবে যদি আপনি স্ট্রিংয়ের মধ্যে লিখেন। সো স্ট্রিংয়ের মধ্যে কিভাবে লিখতে হয়? স্ট্রিংয়ের মধ্যে লেখার জন্য এখানে যেটা করতে হয়, লেট দিয়ে একটা কিছু আমরা সেটার নাম দিলাম, ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দিচ্ছি গ্রিটিং। গ্রিটিং দিয়ে ইকুয়াল দিয়ে তার মধ্যে ডাবল কোড দিয়ে তার ভিতরে লিখতে হবে আমাদের সেই সেন্টেন্সটা বা সেই ওয়ার্ডটা যেটাকে আমরা এই আমাদের ভেরিয়েবলসটার মধ্যে ডিক্লেয়ার করতে চাইতেছি। সো এই যে স্ট্রিং জিনিসটাকে দুইটা কোটেশন মার্কের মধ্যে লেখা হয় এবং এটা একটা সেন্টেন্সের মতো কাজ করবে। এটা দিয়ে আপনি কোনো নিউমেরিক্যাল অপারেশন অপারেট করতে পারবেন না। এটা লাইক একটা সেন্টেন্সের মতো কাজ করবে, একটা প্যারাগ্রাফের মতো কাজ করবে। এরপরে আসতেছে নাম্বার। সো নাম্বারস আমরা চিনি, নাম্বারস মানে কি 1 2 3 4 5 6 আমরা যে নাম্বারগুলো ইউজ করে থাকি। সো এগুলোকেও আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বারগুলোকে লিখতে পারি, তবে নাম্বার লেখার সময় আমরা কোনো কোটেশন মার্ক দেই না। দেখুন এখানে ডিফারেন্সটা, স্ট্রিং লেখার সময় আমরা কোটেশন মার্ক দিয়ে লিখতেছি, সেটা একটা সেন্টেন্সের মতো কাজ করবে। বাট আমি যদি এখানে কোটেশন মার্কটা না দিই এবং আমি যদি এখানে ডিরেক্টলি নাম্বারটা লিখি, সো এটা একটা নাম্বারের মতো কাজ করবে এবং এখানে আমি নিউমেরিক্যাল যে অপারেশনগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই সব ধরনের কাজ আমি এই নাম্বারসের মধ্যে করতে পারবো। এবার আমাদের থার্ড পার্ট, এটা হলো বুলিয়ান। বুলিয়ান মানে হলো
ট্রু বা ফলস, সত্য বা মিথ্যা, এটাকে ডিফাইন করা। সো বুলিয়ান যে কাজটা করে, আপনি একটা ভেরিয়েবল নেবেন, সেই ভেরিয়েবলটা এখানে যেমন লিখছে ইজ অ্যাডমিন ট্রু অর ফলস, এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি? আমি ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে কাজে যদি বলি, সে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি, এখন এই ড্যাশবোর্ডটার মধ্যে ড্যাশবোর্ডটা হলো অ্যাডমিনের জন্য, তাহলে তো আমি সবাইকে ঢুকতে দিব না, আমি আমার ইউজার্সগুলোর মধ্যে গিয়ে চেক করবো যে ইউজারটা কি, সে কি ইজ অ্যাডমিন ট্রু অর ফলস। যদি ট্রু হয় তাহলে ভিতরে অ্যাক্সেস পাবে, যদি ফলস হয় তাহলে বাইরে চলে যাবে। অর্থাৎ তিনটা ডেটা টাইপ পড়লাম। একটা হলো স্ট্রিং এর মধ্যে কি হয়, আমরা এখানে কিছু সেন্টেন্স রাখবো, এখানে কিছু ওয়ার্ড রাখতে পারি, নাম্বার রাখতে পারি, যাই রাখি এটা একটা প্যারাগ্রাফের মতো কাজ করবে। সেকেন্ড জিনিস হলো নাম্বারের মধ্যে আমরা নাম্বার রাখবো, এবং এই যে নাম্বারটা আছে এখানে আমি যদি নাম্বার আমাদের ডেটা টাইপটা নিয়ে নিই, তো এখানের মধ্যে আমাদের যে নিউমেরিক্যাল যে অপারেশনগুলো আছে, এই অপারেশনগুলোকে আমরা প্রসেস করতে পারবো বা অপারেশনগুলো চালিয়ে যেতে পারবো। থার্ড আমাদের ডেটা টাইপ হলো বুলিয়ানের মধ্যে আমরা সত্য মিথ্যা এই দুইটা জিনিস ডিফাইন করি। আচ্ছা, এবার ফোর্থ এবং ফিফথ যে দুইটা ডেটা টাইপ আছে, এটা একটু ডিফারেন্ট, এটা হয়তো এখন ক্লিয়ার হবে না, বাট আমরা যখন কাজ করতে করতে জিনিসটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা জিনিস আছে অ্যারে জিনিসটা কি? আচ্ছা, অ্যারের যদি আমি সিম্পল ফর্ম বলি, তো আপনি চিন্তা করেন আপনার কাছে একটা বিস্কুটের প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে কি থাকে, বিস্কুটগুলো থরে 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 সাজানো থাকে। সো এখন এই যে একটা বিস্কুটের প্যাকেটের মধ্যে বিস্কুটগুলো যে সাজানো আছে, অ্যারেটা হলো লাইক ওই প্যাকেটের মধ্যে যার মধ্যে অনেকগুলা ডেটা সাজানো থাকে, অর্থাৎ একটা লিস্টের মধ্যে যে আইটেমসগুলো আছে এটা একটা অ্যারের মধ্যে সাজানো থাকে। এবং অ্যারেকে সাধারণত এভাবে লেখা হয়, লেট দিয়ে একটা আমরা নাম ডিক্লেয়ার করলাম, করে তার মধ্যে যে কালার ব্লু, রেড, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, এরকম হাজারটা কালার আমরা ডিফাইন করতে পারি, বাট সেটাকে একটা একটা করে সাজানো আছে। এবং আমরা বিভিন্ন ফাংশনস এবং বিভিন্ন অপারেশনসের মাধ্যমে এই যে এক একটা অ্যারের মধ্যে যে আমাদের আইটেমসগুলো আছে এদেরকে আমরা রিচ করতে পারি, এগুলো দিয়ে বিভিন্ন অপারেশন পরিচালনা করতে পারি। এটা আমরা ইনশাল্লাহ আমাদের যে অ্যারের যে কোডিং পার্ট আছে, এটা আমাদের হয়তো 2 দিন পরে ক্লাসটা হবে, সেখানে আরো ভালোভাবে বুঝতে পারবো এবং অ্যারে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, আমাদের ফিফথ পার্ট যেটা অবজেক্ট হলো, অবজেক্ট আমি অ্যারে বললে এটা ভুল হবে, অবজেক্টও এরকম একটা ডেটা প্যাকেটের মতো। আচ্ছা, অ্যারের মধ্যে দেখেন আমরা অ্যারেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে থাকি, অবজেক্টের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে, বাট অবজেক্টের মধ্যে যে ডেটাগুলো থাকে এই ডেটাগুলোর রিলেটেড মানে একটা ফিল্ড নেম থাকে, সেইটা অনুযায়ী ডেটা দেয়া থাকে, অর্থাৎ একটা লেভেলের মধ্যে সেই রিলেটেড ডেটাগুলো দেয়া থাকে। যেমন আমি এখানে আমাদের অবজেক্টের মধ্যে লিখছি নেম আলী, দেন আমি লিখলাম এজ 25, তারপরে লিখতে পারি তার ইউনিভার্সিটি, আমি লিখলাম ডিইউ, আমি তারপরে তার লিখলাম অ্যাড্রেস লিখলাম আমি ঢাকা। সো এইভাবে এই যে একটা একটা করে ডেটা, ওই একটা ব্র্যাকেটের মধ্যে আমি যে এতগুলো ডেটাকে সাজাইলাম, এটা এখানে হলো এক একটা অবজেক্টের মতো কাজ করবে, অর্থাৎ এদেরকেও নিয়ে আমরা ডিফারেন্টভাবে কল করে করে কাজ করতে পারি। এবং এই অবজেক্ট এবং অ্যারে এটা হলো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত দুটো ফরম্যাট, এটা আপনি আজীবন ইউজ করবেন এবং সবচেয়ে বেশি ইউজ করবেন অবজেক্ট সামনে ডেভেলপমেন্টের দিকে, যেহেতু আমরা রিয়্যাক্ট ইউজ করব এবং রিয়্যাক্টের মধ্যে আমাদের একটা থাকবে মঙ্গোডিবি, রিয়্যাক্টের মধ্যে আমরা ব্যাকএন্ডের মধ্যে গিয়ে যেটা শিখবো আর কি আমরা ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য। সো মঙ্গোডিবিতে যে ডেটাগুলো থাকে আর কি, এগুলো অবজেক্ট আকারে সাজানো থাকে, জেসন ডেটা বলা হয়, সেটা নিয়েও আমরা বিস্তারিত শিখবো, বাট এই অবজেক্টগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করব। ওকে, আমাদের আজকের ক্লাসের লাস্ট পার্ট আর কি, এটা এক্সপ্লেনেশনের মধ্যে ফাংশনস কি জিনিস। আচ্ছা, এখানে দুইটা জিনিস বলছে, ফাংশনস অ্যান্ড ডিসিশনস। ফাংশন মানেই তো বুঝতেছি, ফাংশন মানে কি, কিছু একটা কাজ করা, অর্থাৎ কোনো একটা কাজ হবে, সে কাজটা কিভাবে হবে, সে কাজটা কিভাবে চলবে, কোথায় থেকে হবে, এই যে একটা লাইন অফ কোডের মাধ্যমে আমরা এটাকে ডিক্লেয়ার করতেছি, অর্থাৎ একটা কিছু রান করার জন্য বা একটা কিছুকে কল করার জন্য যে ফরম্যাটটা ইউজ করতেছি সেটাকে বলা হয় ফাংশন। এরপরে হলো ইফ এলস। আচ্ছা, ইফ এলস মানে কি, এটাকে ডিসিশন নিতেছে, ইফ মানে এটা, এলস মানে ওটা, মানে যদি এটা হয়, ইফ এটা ওটা না, সরি মিনিং ভুল হচ্ছে, মানে ইফ মানে যদি, এলস মানে এটা যদি না হয় তাহলে ওটা, অর্থাৎ একটা ডিসিশন, হয় তোমার বয়স 18, না হয় তোমার বয়স 18 না। সো যদি 18-র বড় হয় তাহলে তুমি ভিতরে যেতে পারবা, যদি 18-র কম হয় তুমি ভিতরে যেতে পারবা না। সেখানে এরকমই দিছে আর কি, তুমি কি অ্যাডাল্ট অর মাইনর। ইফ তোমার এজ যদি 18 হয়ে থাকে তাহলে সে তোমাকে ডিক্লেয়ার করতেছে তুমি অ্যাডাল্ট এবং তোমাকে এই ফাংশনটা রান করে দিবে, অর্থাৎ এই প্রিন্ট আউটটা আসবে। যদি 18 না হয় তাহলে এলস হিসাবে তুমি মাইনর, তুমি ছোট, এটাই আসবে এখানে। সো ইফ এলস দিয়ে এভাবে ডিক্লেয়ার করা হয়। ইনশাআল্লাহ এই কোডগুলো আমরা আগামী 3-4 দিনের মধ্যে এদের আরো বিস্তারিত রূপ খুব ভালোভাবে দেখতে পারবো এবং শিখতে পারবো।
এবার এই রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আজকের ক্লাসে যারা আছি তারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারি, অথবা যারা ক্লাসের মধ্যে নেই তারা ডিরেক্টলি এখানে কমেন্ট করতে পারি, অথবা পার্সোনালি মেসেজ করে আমাদের কাছ থেকে এটা জেনে নিতে পারি। সো কারো কোয়েশ্চেন থাকলে আমরা সেটার মধ্যে যেতে পারি। মাহফুজ ভাই, কোনো কোয়েশ্চেন?